আজকের ভিডিওটা শুরু করেছি শনিবার সন্ধ্যেবেলা থেকে। ভিডিওটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু সাউন্ড দেওয়ার সময় বড্ড প্রবলেম হচ্ছে, কারণ পাড়াতে একটা পার্টির মিটিং চলছে। তো যাই হোক, আজকে আমাদের পাড়াতে রক্ষাকালী পুজো ছিল, তোমাদের সাথে শেয়ার করি, বাট এই বছর করা হলো না, কারণ এবার বৌদিরা আসেনি। মিষ্টি আমার ক্যামেরা ধরে থাকে, মিষ্টি এবার আসেনি, তাই জন্য ভিডিও করতে পারিনি। সন্ধ্যেবেলা মুখে একটুখানি ফেস প্যাক লাগিয়ে পরিষ্কার করে নিলাম, যেহেতু পুজো দিতে গিয়েছিলাম, সারা মুখ ভর্তি সিঁদুর হয়েছিল। তো তারপরে মাসকাবাড়ির মালগুলো চলে এসেছিলো, সেগুলো এখনও গোছানো হয়নি, খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলবো সব। মুখ টুক পরিষ্কার করে সন্ধে টন্ধে দিয়ে বসে গেলাম, মানে ঠাকুরের নাম জপ করতে বসেছিলাম। আর আমাকে অনেকে বলেছে মোহরকে নাম জপ করাতে, মোহর এখন করে প্রায় 7-10 দিন হয়ে গেছে, ওকে নিয়েই বসছি। আজকে আমার মনটা ভীষণ ভালো। কেন ভালো, কী কারণে ভালো, সেটা তোমাদের পরে বলবো। চা বসিয়ে দিলাম, নীলাদ্রি চলে এসছে। আমরা দুজনে মিলে চা খেয়ে, আমি, নীলাদ্রি আর মেয়ে মেলায় ঘুরতে যাব, মাও আসবে। তার আগে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে সুরক্ষাতে। তো গিয়ে খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম, কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল, 8টা বেজে গিয়েছিল বলে সুরক্ষাটা বন্ধ ছিল। ঠিক আছে, যাই হোক, পরে বলছি তোমাদের। আমি প্রচণ্ড দুপুরবেলা থেকে আজকে আনন্দে ছিলাম, খালি ভাবছিলাম কখন তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু বন্ধ ছিল, তাই ভাবলাম সমস্ত কিছু প্রমাণ নিয়ে তারপরেই তোমাদের সাথে কথা বলবো। কালকে মা বাড়িতে একটুখানি বিরিয়ানি বানাবে, সানডে তো, আমারও জিম থাকে না, বাড়িতেই থাকি। তো আমি মাকে বললাম, মা আগের দিন হোলিতে মা বিরিয়ানিটা খুব ভালো বানিয়েছিল, মাটন বিরিয়ানি বানাবে বলে একটুখানি মাটন নিয়ে বাড়ি গেলাম। মা এসে আমাদের বাড়ির নিচেই দাঁড়িয়েছিল। তো তারপরে চলে গিয়েছিলাম আমাদের এখানের মেলায়। আগের 2 বছর 3 বছর তোমরা এই পুজোর ভিডিও দেখেছো, তবে ঠাকুর আমরা এখানে দর্শন করাতে পারি না, কারণ এখানে ঠাকুরের ভিডিও বা ছবি তোলা নিষেধ। এই যে মা, আমি, মোহর, নীলাদ্রি 4 জনে বেরিয়ে গিয়েছিলাম, তবে প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম বৌদিদের। লাস্ট 7-8 বছর ধরে বৌদিরা আমাদের সঙ্গে পুজোতে থাকে, কিন্তু এবছর নেই, কারণ জেঠি একটু অসুস্থ। আমার মনে হয় জ্যান্ত মা, মানে যে রিয়েল মা, তার সেবা করা আগে দরকার। এখানে মা তো আছেই প্রত্যেক বছর। তারপরে দিদুনের কাছে বায়না, মোহরের এটা কিনবো সেটা কিনবো। এটা কেনার পরে মা বলছে কি, ভাই এটা নিস না, দেখিস না দিদুন মাঝে মাঝে জল উল্টাতে গিয়ে জার ফেলে দেয়, তুইও জল উল্টাতে গিয়ে জার ফেলে দিবি। তো এইসব বুঝিয়ে এটা নেওয়া হলো না। ওইটুখানির দাম 170 টাকা বলছিল। তো ও একটা ক্লে আর একটা বেলুনেই সন্তুষ্ট। আমার মেয়ের চাহিদাটা খুব কম, ছোট ছোট জিনিসেই খুব সন্তুষ্ট হয়ে যায়। তো তারপরে আমরা গেলাম ফুচকা খেতে। আমি, মা, মোহর ফুচকা খাচ্ছিলাম, নীলাদ্রি খাইনি। আর মেলা হিসেবে না ফুচকাটা সত্যি খুব ভালো ছিল, মানে আমার ভীষণ ভালো লেগেছে যে পার্মানেন্ট দোকানগুলো মাঝে মাঝে এত ভালো ফুচকা দেয় না, এই মেলাতে এত সুন্দর ফুচকাটা দিয়েছে। মা আজকে দিনের বেলা যেহেতু ভিডিও করেনি, মানে আজকে আমাদের কোনো ভিডিও টিডিও ছিল না, সেই জন্য মা সন্ধ্যেবেলা আমাদের সাথে মেলাতে খেয়েছে, তবে বেশি কিছু খাইনি, এখানে একটু ফুচকা খেয়েছিলাম। আর আমার মেলাতে গেলেই এই পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করে। নীলাদ্রি বললো এই সাঁচের পিঠেগুলো খাবে, এবছর তো মা পিঠেই বানায়নি। আসলে মোহরের জন্ম হওয়ার পর থেকে মা পিঠে টিঠে বানানো সব তুলে দিয়েছে। যেহেতু আমি জন্মদিনের দিন পায়েস বানাই, মোহরের তো সংক্রান্তির দিন কোনো বছর পরে, কোনো বছর আবার সংক্রান্তির পরের দিন পরে। এই যে এখানে মা খাচ্ছে, বলছে পিঠেটা ভালো না। তা আমি বলছি, তুমি মেলার পিঠে আর কত ভালো চাও, কি বাড়ির মতো গুড় নারকেল দিয়ে অত সুন্দর করে বানাবে? তাও মোটামুটি এগুলো 15 টাকা করে নিয়েছিল। তো এইটাই খাওয়া দাওয়া হয়েছিল। তো এরপরে বাড়ি চলে যাব, আমার খুব একটা বেশি ঠেলাঠেলি ভাল লাগে না। তো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে এলাম আজকে আমার আনন্দের কারণটা কি। মানে আজকে না, কালকে দুপুর থেকেই আমার মনটা খুব ভালো ছিল, কিন্তু যেহেতু সঠিক প্রমাণ বা সঠিক তথ্য আমার হাতে ছিল না, সেই কারণে তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না। কারণ আমি তো পৃথিবীর সব থেকে খারাপ মেয়ে, কিছু বলতে গেলে আমাকে আবার প্রমাণ নিয়ে বলতে হয়। তো ওটা বলার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আগের দিন হ্যাংলামিতে আমি কি বলেছিলাম, অনেকের এটা, লিপস্টিকটা হাতে নিয়ে বসে আছি, ঠোঁটে একটুখানি লাগিয়েছিলাম। আগের দিন হ্যাংলামিতে আমি একটা কথা বলেছিলাম, যেটা আমি প্রথমে ভেবেছিলাম নর্মাল কথা, যেটা আমি এডিট না করেই পোস্ট করে দিয়েছিলাম, কারণ আমার মনে হয় ওইটুখানি এডিট আমি জানি, কেটেই দিতে পারতাম। তো তারপরে যখন আমি দেখলাম ওই একটা ছোট্ট কথা নিয়ে অনেক বেশি লোকে আমাকে কমেন্ট করছে এবং অনেক রকম গালি দিচ্ছে, তখন আমি পরে গিয়ে ওইটুখানি জায়গা কেটে দিলাম। তো অনেকে ভিডিওতে এসে, যেহেতু কমেন্ট পড়ে অনেকে ভিডিও দেখতে এসে, তারা জিজ্ঞেস করছে কি বলেছে, খুঁজে পাচ্ছি না। তো ওই জায়গাটা আমি কেটে দিয়েছি। আমি বলে দিচ্ছি আমি কি বলেছিলাম। অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও তো পোস্ট করার পর ওই ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়। আমার যতদূর মনে আছে আমি বলেছিলাম ঠিক এইভাবে, যে দাও দুনিয়া সব কিছু বাটি ফাটি সব দুনিয়া থেকে বার করে দাও, এইরকম কিছু একটা বলেছিলাম এবং এই টোনেই কথা বলেছিলাম।
তো এটার জন্য যারা আমার এভরিডে ভিডিও দেখে তারা আমাকে এসে বলেছে হয়তো তুমি তোমার মায়ের সাথে এই টোনেই কথা বলো, বাট অন দ্য ক্যামেরা এটা আমাদের শুনতে খুব একটা ভালো লাগেনি। বাট যারা কোনো দিন আমার ভিডিওতে কমেন্ট করেনি, হয়তো বা দেখেইনি, কিন্তু এই কমেন্টগুলো দেখে তারা খুব মজা পেয়েছে এবং তারা প্রত্যেকে এসে শুধু হ্যাংলামি না, হ্যাংলামি, পরিবার, খাবার আসর কমেন্ট করেই যাচ্ছে। এবং আমি জানি এটা আমি যতদিন না এই বিষয়টা নিয়ে কথা বলবো, প্রত্যেকে আমি যখনই ভিডিও দেবো এটা নিয়ে কিছু না কিছু আমাকে বলতে থাকবে। তো তাদের উদ্দেশ্যে বলে দিই যে আমার মায়ের সাথে না আমার ইকুয়েশনটা এইরকম, যেটা অন ক্যামেরাও যা অফ ক্যামেরাও তাই। ভিডিওর সামনে আমার মাকে গলা জড়িয়ে ও মা, ছোনা মা এরকম আমি বলতে পারবো না, আর ভিডিওর বাইরে যাও এখান থেকে ওটা আমি করতে পারি না। আমার মায়ের সাথে আমার ইকুয়েশনটাই এইরকম। আমি সারাদিন আরও তোমাদেরকে যারা মানে আমাকে সমালোচনা করতে আমার ভালোবাসো বা আমি খুব খারাপ মেয়ে মানে ওটাকে এস্টাবলিশ করার জন্য যারা কমেন্ট করো তাদেরকে বলে দিই, আমার মা যদি আমার সাথে 4 ঘন্টা থাকে তাহলে তার মধ্যে থেকে 3 ঘন্টা আমি আর মা ঝগড়া করি। আগে এটা ছিল না, এখন হয়ে গেছে, কারণ এখন অনেক বেশি সময় আমি আর মা কাটাই। তার জন্য আমি আর মা 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টা আমি আর মা ঝগড়া করি। তাতে মার ভূমিকা খুব কম থাকে, আমি বেশি চেল্লাই বা আমি বেশি বলি। এটাই হচ্ছে আমার আর আমার মায়ের ইকুয়েশন। একটা ছোট্ট গল্প তোমাদের বলে দিই, যেমন আজকের কথা বলি। মাকে এই যে এই সুরক্ষার রিপোর্টটা কালকে দেখলে, আমি সুরক্ষাতে গেছিলাম, দাঁড়াও এখন। তো কালকে দেখলে যে আমি সুরক্ষাতে গিয়েছিলাম, তখন গিয়ে না আমি মানে ওটা বন্ধ হয়ে গেছিলো, 8টা বেজে গিয়েছিল বলে। তো মাকে ফোন করে বললাম যেহেতু মা ভোলা থেকে যাবে আর আমাকে গেলে এখান থেকে যেতে হবে, তা মাকে বললাম তুমি আমাদের বাড়ি আসার সময় রিপোর্টটা একসাথে নিয়ে এসো। আমার মেয়ে আজ সকালবেলা আঁকা ক্লাসে গেছে, হয় মা নিয়ে আসে নয় নীলাদ্রি নিয়ে এসে, যেহেতু আমার রান্নাবান্নার একটা প্রেশার থাকে। তো মায়ের যাওয়ার 12টায় ছুটি হয়, খুব বেশি হলে 12টা 5-10-এর মধ্যে নিয়ে আসতে হয়। তো 11টা 25-এ মাকে ফোন করে বললাম তুমি পৌঁছে গেছো? মা বললো হ্যাঁ আমি পৌঁছে গেছি, এখানে তো অনেকটা সময় লাগবে, টোকেন অনুযায়ী বিল দেয়, এই রিপোর্টটা দেয়। তা আমি বললাম যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি চলে আসো, আমি গিয়ে সন্ধ্যেবেলা নিয়ে আসবো। বললো দাঁড়া আর একজনের পরে আছে। তো 11টা 20 মানে একজনের পরে মোটামুটি 11টা 40-এর মধ্যে মায়ের কাজ হয়ে যাবে, মা এসে তারপরে আমার মেয়েকে নিয়ে আসবে। তো 11টা 20-তে আমি মাকে ফোন করেছি, তারপরে আবার 12টা 15-20 বেজে গেছে, তখনও আমার মেয়ে আসছে না। আমি মাকে ফোন করে বললাম কোথায় তুমি, এখনো আনলে না মাকে? বলছে আরে আমার ইসিজি রিপোর্টটা ঠিকঠাক আসেনি, তাই আমি এখানে আমার ইসিজি হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি বললাম ঠিক আছে হতেই পারে প্রবলেম, তুমি তো আমাকে একবার ফোন করে জানাবে। তারপরে মা এই বললো না হ্যাঁ আমি বুঝতে পারিনি, এই সেই নানান রকম কথা বললো। তো আমি তারপর মেয়েকে গিয়ে নিয়ে চলে এলাম বাড়িতে। যখন মা এলো উদু মায়ের সাথে আমার 2-4টে হলো, মাও বলছে আমিও বলছি। এবার ওটা যদি আমি ক্যামেরা অন করে বলতাম, ক্যামেরা অন করেও আমি মায়ের সাথে যেভাবেই কথা বলতাম, আবার ক্যামেরাটা অফ করেও মায়ের সাথে সেইভাবেই কথা বলতাম, কারণ আমার কথাতে আমি সুগার কোট করে কথা বলি না। হ্যাঁ আমি এইভাবে বলতে পারি, মা যদি আমাকে কখনো বা আমি যদি অন্য কারোর সাথে কথা বলি, তাহলে ও যদি আমাকেও একটা উত্তর দেয়, আমি এটা বলতে পারি তুমি কি করেছো, এইটার জায়গায় হয়তো আমি এটা বলতে পারি তোমার কি এটা হয়েছে। এটার মধ্যে ডিফারেন্স থাকে, কিন্তু আমি ওই রকম সুগার কোট করে কথা বলতে পারি না, ওই জন্য আমার হয়তো কথাগুলো শুনতে খুব খারাপ লাগে। একটা ভিডিও করার আগে এবং পিছনে নানান রকম জিনিস থাকে, সেই জায়গায় কখনো কখনো মাথাটা গরম হয়ে যায় বা কিছু দেখলে আমি বলে ফেলেছি। এবং তার জন্য আমাকে সবাই এসে বলছে যে কার ক্ষমা চাইতে, কার কাছে ক্ষমা চাইবো আমি? আমার মায়ের কাছে। আমি এমন কোনো কাজ যদি আমার মায়ের সাথে করেও থাকি, সেটা আমি আমার মায়ের কাছে ক্ষমা চাই না। আমার মনে হয় না আমি মায়ের সাথে কোনো খারাপ কিছু করেছি যার জন্য ক্ষমা চাইতে হবে অন দ্য ক্যামেরা মায়ের সামনে। এটা 30% লোক আমাকে বলছে তুমি অন ক্যামেরা মায়ের সামনে ক্ষমা চাও। যাই হোক সেসব কথা বাদ দিয়ে দিস, তাদেরকে নিয়ে যারা আমাকে এইসব বলেছে তাদেরকে নিয়ে আমার কোনো রকম মাথা ব্যথা নেই। তবে মাথা ব্যথা একটা জিনিস নিয়ে, যারা আমাকে প্রত্যেক মুহূর্তে বলো মা বয়স হয়ে গেছে, এই সেই রয়েছে, সুগার, ব্লাড প্রেশার, তারপর আর কি সব বলো, কোলেস্টেরল বেড়ে যাবে, এই হবে ওই হবে, মাটাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলছে, মায়ের পয়সায় ফুটানি করছে, মায়ের এই করছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, মাটা কিন্তু আমার, ঠিক আছে? আমার মা ভালো হোক খারাপ হোক, আমার মায়ের সাথে আমি ঝগড়া করি মারামারি করি, দিন শেষে ওটা আমারই মা। আমার মায়ের ভালো হলেও আমার মায়ের খারাপ হলেও আমারই, ঠিক আছে? আর একটা কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কিন্তু 40% গার্জিয়ান আমার মা, 60% গার্জিয়ান নীলাদ্রি। যে কোনো ম্যারিড মেয়ে ছেলেদের, মানে ম্যারিড ওম্যানদের গার্জিয়ান তার হাজব্যান্ড থাকে, কিন্তু আমি মনে করি যে আমার বাবা মা, যেহেতু আমার বাবা বেঁচে নেই, যে আমায় জন্ম দিয়েছে সেও আমার গার্জিয়ান, কিন্তু আমার মায়ের 100% গার্জিয়ান কিন্তু আমি, আমার বাবা নেই। এবার সবাই বলবে তুমি তোমার মায়ের গার্জিয়ান, একটা সময় পরে বাবা মায়ের গার্জিয়ান তাদের ছেলেপিলেরাই হয়ে যায়।
সেটা গার্জিয়ান বলতে কাগজে কলমে গার্জিয়ান লাগে না, ভালো মন্দ সেগুলো সমস্ত বিচার করার দায় ভার তার সন্তানের ওপর এসে পড়ে। তাই যারা বলো ব্লাড প্রেশার সুগার এই সমস্ত করিও আমার মাকে দিয়ে খাওয়াচ্ছি, যদি আমার মায়ের কিছু হয়ে যায় তাহলেও কিন্তু যাবে আমার। তোমরা কিন্তু 15 মিনিটের ভিডিও দেখো, দেখে চলে যাও। তো আমার মায়ের একটা শরীর খারাপ হোক, আমার মা অসুস্থ হোক, যাই হোক যেটাই হোক, আমার যাবে। ট্রিটমেন্ট আমাকে করাতে হবে। সেখানেও বলবে মায়ের পয়সায় মায়ের ট্রিটমেন্ট হবে। পয়সা দিয়ে পৃথিবীতে সব কিছু হয় না, গতরে খাটার জন্য একটা লোক লাগে, ঠিক আছে? সেটাও আমাকেই করতে হবে, আমার কিন্তু পাশে এসে কেউ দাঁড়াবে না। যারা আজকের ডেটে দাঁড়িয়ে তোমাদের কারোর বাবা মায়ের যদি কোনো শরীর খারাপ হয় বা কোনো অসুস্থতা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার কোনো রকম রেসপন্সিবিলিটি তোমাদের ওপর বর্তায় না। কিন্তু আমার মা যেহেতু ভিডিও করে, সেই কারণে আমার মায়ের যদি শরীরের কোনো রকম সমস্যা হয়, তাহলে সেই সমস্ত দায়ভারটা আমার উপর এসে দাঁড়াবে। তোমরা ক্যামেরার ওপার থেকে আমাকে গালি দেবে সেটা তো ছেড়েই দিলাম আমি। আমার পারিপার্শ্বিক পরিবেশ, আমার আত্মীয় স্বজন যারা কোনো দিন আমার খারাপ সময় এসে আমার পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে এক ফোঁটা সান্ত্বনা দেয়নি, আমি বা আমার মা বা আমার বাবার পরিবারের কাউকে, তারাও কিন্তু আমাকে ছাড়বে না এটা বলতে যে তোর জন্য তোর মায়ের এই হয়েছে। তাই তোমাদের থেকে অনেক বেশি চিন্তা আমার মায়ের শরীর নিয়ে, আমার মায়ের স্বাস্থ্য নিয়ে, এবং তার থেকে বেশি চিন্তা আমার মায়ের নিজের, যে আমাকে সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি একটুখানি ক্লিয়ার করে দিলাম। আমার মা যেদিন আমি জানবো, যেদিন আমি দেখবো যে আমার মায়ের সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, হেনা তেনা কিছু হয়েছে, সেদিন থেকে হ্যাংলামি বন্ধ হয়ে যাবে। এটার প্রিপারেশান আমি বহু বছর আগে নিয়ে রেখেছি। আমার মা যদি কোনোদিনও অসুস্থ হয়, সেই অসুস্থ অবস্থায় আমি আমার মাকে গেলাবো না, তোমাদের ভাষা অনুযায়ী। আর আমার মাও জানে যে আমার শরীর নিয়ে, আমার সমস্ত কিছু নিয়ে আমার মেয়ে কতটা মানে চিন্তিত বা কতটা কি। আমার মা এভরিডে এখান থেকে খেয়ে বাড়িতে হেঁটে যায়। বৃহস্পতিবার নীলাদ্রি থাকলেও আমি মাকে বলি হেঁটে যাও, নীলাদ্রি দিতে যাবে না, ঠিক আছে? এবার সেটা তোমাদের কাছে মনে হতে পারে বাবা কত রুড, কিন্তু আমি জানি আমার মায়ের সুস্থতার কারণগুলোই হচ্ছে গিয়ে এই জিনিসটা। আমার মা বাকিদের মতো, বলেছিলাম বহুদিন আগে, গুড ফ্যাট, ব্যাড ফ্যাট, কোলেস্টেরল, এতে এই রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, এইসব মেনে খাবার খায় না। মনে কোনো প্যাচ নেই তো, খুব সরল মানুষ, শান্তিতে দুটো ভাত খেতে ভালোবাসে, নিজের মতো খায় এবং কায়িক পরিশ্রম করে, তাই সেই কারণে তিনি সুস্থ আছেন। তাই দয়া করে আমার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তোমাদের, যে যারা এইরকম কমেন্ট করো, আমার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের চিন্তাটা হচ্ছে গিয়ে আমার মা ইনকাম করছে সেটাই। আমি বুঝতে পারি অনেক মানুষ আছে যারা অনেক পড়াশুনো করেছে, এবং আমি তাদের ওই ফ্রাস্ট্রেশনটা বুঝি। হয়তো তারা যে চাকরিটা করছে সেখানে দাঁড়িয়ে তারা যে পয়সা ইনকাম করছে, সোশ্যাল মিডিয়ায়, আমার কথা আমি বলছি না, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা কেউ খেয়ে, কেউ ঘরবাড়ির কাজ দেখিয়ে, কেউ নেচে, কেউ এই করে ওই করে অনেক বেশি টাকা ইনকাম করছে। সেই কারণে তাদের মনে হয় আমরা সারাদিন এত পরিশ্রম করছি, অথচ ওরা ওই সমস্ত করে পয়সা পেয়ে যাচ্ছে। এবার তাদেরকে আমি একটা বলি যে সোশ্যাল মিডিয়ায় সবাই তো আর সবাইকে সবাই দেখে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেভাবেই যাই করুক, যে কোনো কাজের পিছনেই একটা পরিশ্রম থাকে। চোর যে চুরি করে না, চুরি করার আগেও তাকে অনেক দিন থেকে ছক করতে হয়, এবং এককালীন ছক করে সে প্রচুর টাকা কামিয়ে নিয়ে আসে। তার মানে এই নয় যে তাকে পরিশ্রম করতে হয় না। যাই হোক, অনেক বেশি বকে পেলাম, আগে ভূমিকাটা অনেক বেশি হয়ে গেল, উপসংহারটা দিতে অনেকটা সময় লেগে যাবে। তা আমি খারাপ মেয়ে হয়েই থাকতে চাই। আমার সো কল্ড দিখাবা করে ভালো মেয়ে হওয়ার প্রয়োজনীয়তা আমি কোনোদিনও বোধ করিনি। ফাইনালি আমার মায়ের রুটিন চেক আপের যে সেটা চলে এসছে। শুক্রবার দিন দুপুরবেলা গিয়ে আমি সুরক্ষাতে নাম লিখিয়ে এসেছিলাম। কালকে সকালবেলা আমাদের এখানে কালী পুজো, মানে রক্ষা কালী পুজো ছিল, ওখানে গিয়ে আমি গেছিলাম। মা সকালবেলা নীলাদ্রি নিয়ে গিয়েছিল, মা ওখানে গিয়ে তোমার সমস্ত টেস্ট ফেস্ট করে এসছে। দুপুরবেলায় আমার ভায়া ফোন তো চলে আসে, ইমেলে দিয়ে দেয়, কিন্তু আমার মনে হচ্ছিল যে মেলে আমি তোমাদের ফোনে ঠিকঠাক দেখাতে পারবো না, তাই আমার মনে হয় যে রিপোর্টটা সামনাসামনি এনেই দেখানো ভালো। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে রাখি দাশগুপ্ত নাম আছে। এখানে দেখে নাও, ক্রিয়েটিনিন ব্লাড 0.5 থেকে 1.1, মায়ের হচ্ছে 0.66, মানে মায়ের মোটামুটি এখানে সমস্ত কিছুই নর্মাল দেখে নিতে পারো। তার মানে মায়ের কিডনিতে কোনো রকম সমস্যা নেই, সবটাই ঠাকুরের আশীর্বাদ। তারপরে এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার থাইরয়েড, দেখে নাও, থাইরয়েডের নামটাও দেখে নিও, কারণ আমি তো খারাপ মেয়ে, হয়তো নিজের রিপোর্ট বা অন্য কারোর রিপোর্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের।
তো এইটা হচ্ছে গিয়ে তোমার কি বলে থাইরয়েড, যেটা তোমার 0.89 থেকে 1.76 থাকে, এখানে আছে 9.980, এটাও নর্মাল। গ্লুকোজ পিপিটা দেখিয়ে দিই, মানে যেটাকে তোমরা বলো সুগার। পিপি হচ্ছে গিয়ে 188, তোমার গ্লুকোজ যেটা থাকে 140 থেকে 199, আর 200 হলে ডায়াবেটিস। আমার মায়ের 188। ইউরিয়ার ব্লাড হচ্ছে গিয়ে 19 থেকে 49, মায়ের হচ্ছে 32.1, এটাও তোমার নর্মাল। এসজিপিটি যেটা থাকে সেটা থাকে 7 থেকে 40, মায়ের হচ্ছে গিয়ে 17। আচ্ছা, এটা দেখে নাও, এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফাস্টিং সুগার 100 থেকে 125, মায়ের হচ্ছে গিয়ে 150, দেখতে পেয়েছো হয়তো 150। আচ্ছা, ট্রাইগ্লিসারিড হচ্ছে 100 থেকে 150 থেকে 99, মায়ের হচ্ছে গিয়ে 212, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে গিয়ে ইউরিক অ্যাসিড 6.0, এখানে আছে মায়ের 6.5। এই কি পড়ে যাচ্ছিস। তারপরে মোটামুটি ওই ইএসআর ফিএসআর রয়েছে, যেগুলো সবই নর্মাল রয়েছে, কোনোটাই কিছু নেই, দেখতে পাচ্ছ সবটাই নর্মাল রয়েছে। আচ্ছা, এইখানে ওই হিমোগ্লোবিন তোমার 12.5, মায়ের 12.3 রয়েছে, এগুলো সবই নর্মাল, দেখতে পাচ্ছ এখানে কিছু নেই লেখা, সব নর্মাল রিপোর্ট রয়েছে। ইসিজি, চেস্ট এক্সরে সব হয়েছে, সমস্ত কিছু ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ নট ডিটেক্টেড সব কিছু লেখা রয়েছে। তো মায়ের মোটামুটি রিপোর্ট পাওয়ার পরে আমি তো দুপুরবেলা পেয়ে গিয়েছিলাম, তারপর সঙ্গে সঙ্গে আমরা যে ডাক্তারকে দেখাই তার নাম হচ্ছে গিয়ে ডক্টর সুমিত কর্মকার। এখন রীতিমতো যে কোনো কিছুতেই যাই বলে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে ওনার সাথে। তারপরে উনি নিজেও খুব ফুডি, আমরাও খেতে খুব ভালোবাসি সেই কারণে। তো ওনাকে আমি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছিলাম, আজকে সন্ধেবেলা মায়ের আবার চেক আপ আছে ওনার কাছে। তো রিপোর্টটা পাঠিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম যে সব ঠিকঠাক আছে কিনা, বললো একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ও একটু আধটু ওগুলো বেশি থাকে ও উনি মেনটেন করে নেবেন। আর উনি জানেন যে আমার মা ভিডিও করেন, সেই কারণে মায়ের কিছু মানে ব্যাপার হলে ওনার সাথেই কন্ট্যাক্ট করা হয়। তা এইটা একটা গেল। আর হচ্ছে গিয়ে মায়ের ওয়েট হচ্ছে 50 কেজি, মায়ের এজ হচ্ছে 55, আর মায়ের হাইট হচ্ছে 5.1, সেখানে একদম পারফেক্ট হাইট অনুযায়ী পারফেক্ট ওয়েট রয়েছে। তো একটা জিনিস তোমাদেরকে বলি যে আমার মা নিজে প্রচণ্ড মেনটেন করতে পারেন, যার শিখিভাগ আমার মধ্যে নেই। আমার জিভটা এত লম্বা, আমি দুপুরবেলাও ভিডিও করে যদি আমি ভালো মন্দ কিছু খাওয়ান দেখি তাহলে আমি খেয়ে নিই, এটা আমার ডিসঅ্যাডভান্টেজ। তাই জন্যই আমি এত তোমাদের ভার্সন অনুযায়ী আমি মোটা, দেন আমার কিছু খারাপ লাগে না। মোটাকে মোটা বললে খারাপ লাগবে কেন, ওইসব বডি শেমিং টেমিং আমি মানি না, আমি মোটা। তো তারপরে হচ্ছে গিয়ে কিন্তু আমার মায়ের ক্ষেত্রে মা সুস্থ আছে, মা ভালো আছে। যারা মাকে ভালোবাসো তাদেরকে বলবো, যারা প্রকৃত অর্থে মাকে নিয়ে চিন্তা করো তাদেরকে বলবো, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমার মা ভালো আছেন। ঠাকুরের কাছে প্রার্থনা করো মা যেন ভালো থাকেন। আবারও বলছি, যেদিন মায়ের মনে হবে যে মা ভিডিও করতে চাইছে না, মা সেদিন থেকে ভিডিও করবে না। মা শুধুমাত্র ভাতটা খেতে ভালোবাসে, প্রত্যেক দিন দুপুরবেলায় আমার মা ভাত খায় এবং ভাতটা তৃপ্তি করে খায়, দুপুরবেলাটাই শুধু ভাত খায় আমার মা। কিন্তু তারপর থেকে যেটা মানে ওই যে একটা হতো না আগেকার দিনে ত্রেতা বা সতী যুগে মানুষ যেরকমভাবে জীবনযাপন করতো, মুনি ঋষিরা বলতেন সূর্য ডুবে যাওয়ার পরে কিছু খেতে নেই, আর্লি মর্নিংয়ে ভালো মতো খেতে হয়। মায়ের লাইফস্টাইলটা ওই রকম, সকালবেলা উঠে এভরিডে 1 ঘন্টা ব্যায়াম করা, জিম করা, সেটা তোমরা মায়ের মুখ থেকেই শুনে নেবে একদিন মা কীভাবে এত সুন্দর করে এই বয়সে নিজেকে মেনটেন করেছে। আমি আর নতুন করে কি বলবো, তোমরা মায়ের কথা শুনতেও ভালোবাসো। বাট আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে রিপোর্টটা তোমরা দেখলে, এটা আমার মায়ের রিপোর্ট এবং আমার মা ভালো আছেন, সুস্থ আছেন। আর থ্যাংক ইউ ভগবানকে, জীবনে কিছু একটা ভালো কাজ তো করেছি এবং যার জন্য হয়তো এতটা খেয়েও মা ভালো আছেন। আর যারা প্রত্যেক কথায় কথায় মানে অভিশাপ দাও না যে তোর মা মরবে, তোর এই হবে, তোর ওই হবে, তারা বুঝবে, মানে তারা হয়তো মায়ের ভালোবাসাটা বোঝে না, যে মা থাকা কতটা একটা বড় ব্যাপার। আমি খুব ভালো রিয়ালাইজ করি এবং আমি খুব ভালো জানি যে আমার মা আমার জন্য কি এবং কতটা। সেটা নিয়ে যাদের খুব মাথা ব্যথা তাদেরকে আমি বলবো, দয়া করে তোমরা মাথা ব্যথা করো না। আমার মায়ের খারাপ সময়ও আমি ছিলাম, আমার মায়ের ভালো সময়ও আমি আছি। আর যারা বলো মায়ের সমস্ত কিছু তুই নিয়ে নিচ্ছিস, তাদেরকে বলবো
যদি তোমরা একটা মাত্র সন্তান হয়ে থাকো তাহলে বাবা মায়ের টাকা পয়সা এবং ভবিষ্যৎকালে বাবা মা চলে যাওয়ার পরে যদি বাবা মায়ের কিছু থেকে থাকে তাহলে সেটা হাত লাগাবে না, ট্রাস্টি বোর্ডে দান করে দেবে। আমি আমার মায়ের একটা মাত্র সন্তান, আমার মেয়ে যেমন আমার একটা মাত্র সন্তান। যদি আমি আগে চলে যাই তাহলে তো আমার কি বলবো, আমার সমস্ত কিছু তো আমার মায়ের হবে না, আমার মেয়ের হবে। তো আমার মা যদি আগে চলে যান তাহলে নিয়ম অনুযায়ী, হিসেব অনুযায়ী আমার সবটা, ঠিক তেমনি আমি যখন চলে যাব তখন আমার সবটা আমার মেয়ের। বংশ পরম্পরায় এটাই চলে আসছে এবং এটাই হয়। তো এবার আর কি বলবো, আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর যারা আমাকে বলেছো সরি চাইতে, আমি মনে হয় না যে আমি এমন কোনো শালা শুয়োরের বাচ্চা বলে আমার মাকে গালাগাল দিয়েছি যার জন্য আমার মায়ের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আর এই ভাষাটা আমার দাদুর ভাষা, আমার দাদু বলতেন যে এই ভাষায় কথা বলেছে, পুরোনো দিনের লোকেরা দেখবে এরকমভাবে বলতো। তো আমি আমার মায়ের সাথে এমন কোনো খারাপ ভাষাও প্রয়োগ করিনি, অন দ্য ক্যামেরা মাকে মারধর করিনি বা মাকে অশ্রাব্য ভাষায় গালিগালোচ করিনি, যার জন্য আমার তোমাদের কাছে ক্ষমা চাইতে হবে। আমি আমার মামার বাড়ি নিয়ে একটা কথা বলেছিলাম, একটা কথা মানে আমি বলতে চাই না তোমাদেরকে, আমি যদি কোনোদিনও তাদের ইতিহাস আমি ক্যামেরায় মানে ভিডিওতে দেখাতে পারি যে মায়ের ফ্যামিলির কিছু মানুষজন আছে তারা কি টাইপের ভিডিও করে বা তারা কীরকম আছে, আমার রাগটা বা আমার তাদের প্রতি মানে ক্ষোভটা জাস্টিফাইড কিনা, আমি যদি কোনোদিনও তোমাদের দেখাই তাহলে তোমরা আমায় বলবে তুমি ঠিক করেছো ওদের সাথে তোমার সম্পর্ক রাখতে চাওনি। কিন্তু আমি চাই না যে অন্য কাউকে ডিফেম করতে, তাই আমি কখনো বলি না। বাট কখনো কখনো এমন হয় না যে তোমার যে ধৈর্যটা সেটা না ভেঙে যায়। তো যেহেতু আমি ভিডিও করি তো আমারও মাঝে মাঝে ধৈর্য ভেঙে যায়, তাই আমি কখনো কখনো ব্লাস্ট করে এর ওর সম্পর্কে বলে ফেলি, আর আমি কন্ট্রোল করতে চেষ্টা করি, হয় না। তো সেদিনকেও সেরকম হয়ে গেছিলো। আমার মাকে কখনো মায়ের নিজের কি কি ক্যারেক্টারের কি কি ব্যাপার আছে, ক্যারেক্টার মানে কিন্তু ওই ক্যারেক্টার না, মানে আমার ক্যারেক্টার, যেমন আমি প্রচণ্ড পরিমাণে মুডি, এটা আমার ক্যারেক্টার, আমি ওইরকম ক্যারেক্টারের কথা বলছি। মা যদি বলতে বসে আমি এইটা করি, আমি ওইটা, জানো তো আমি না এইটা করি, তাই জন্য আমার মেয়ে চেল্লায়, তখন তোমরা না হয় বিবেচনা করতে বসবে। কিন্তু ওইটা যেহেতু আমাদের একান্তই পারিবারিক ব্যাপার, তাই আমি ওটাকে সবার সামনে বলতে চাই না। যাই হোক, আর বেশি বকে লাভ নেই। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে মা সুস্থ আছে। এইভাবেই মাকে ভালোবেসো আর আমাকে মন খুলে গালাগাল দাও। চলো টাটা আজকের মতো।